আপনি আমাকে অভদ্র ঘরের মেয়ে বলছেন, হয়তো অভদ্র ঘরের মেয়ে না, কিন্তু তুমি অভদ্র। একটা মানুষ বিপদে পড়ে সাহায্য চাইলে এমন ব্যবহার করেন বুঝি আপনি? এই আপনার শিক্ষা? খবরদার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে না। কেন? একটু আগে আপনি যখন অভদ্র ঘরের মেয়ে বললেন তখন? নিজের অপমানই অপমান, আর অন্যকে অপমান কোনো অপমান নয়। আর তাছাড়া আমি কি মিথ্যে কিছু বলেছি? দেখতে পাচ্ছেন এখন একটা বিব্রতকর পরিস্থিতিতে আছি, অথচ আপনি নিজের থেকে সাহায্য না করে উল্টো কথা শোনাচ্ছেন। লাগবে না আপনার সাহায্য। আমার সাথে যা ইচ্ছে হোক, আপনার তো আর তাতে কিছু না। উপরে যিনি আছেন তিনি আমাকে রক্ষা করবেন, কারণ আমি কোনো কিছুই ইচ্ছাকৃতভাবে করিনি। উপরওয়ালা সবটাই জানেন। জায়ান কিছু বলল না, গাড়ি নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে রিদিতা বলল, অমানুষ একটা। আমিও চলে যেতে বললাম আর চলেও গেল। রিদিতা হাঁটা অব্যাহত রাখলো। রিক্সাওয়ালা চলে যাওয়ায় মনে সাহস জুগেছে তার। সে সাহস নিয়ে জোর কদমে হাঁটতে লাগলো। অথচ কিছুক্ষণ বাদেই তার সাহস আবারও হাওয়া হয়ে গেল, কারণ পুনরায় ওই রিক্সাওয়ালা তার নিকটে চলে এসেছে। কি মামা সাহেব একলা ফেলাইয়া দিয়া চইলা গেছে নাকি? রিদিতার শরীর রাগে ফেটে পড়ছে, আর চুপ করে থাকা যায় না। কিছু তো একটা করতেই হবে। রিদিতা পায়ের জুতোগুলো খুলল, এরপর এগিয়ে গেল রিক্সাওয়ালা বরাবর। এই ঘটনায় রিক্সাওয়ালা বোধহয় কিছুটা স্তম্ভিত হলো। দুই হাতে দুটো জুতো দিয়ে রিদিতা ক্রমাগত 1.5 মিনিট ধরে রিক্সাওয়ালার দুই গালে বাড়ি দিল। পুরোটা ঘটনা হজম করতে রিক্সাওয়ালার কিছুটা সময় লাগলো। যখনই বাস্তবতা বুঝতে পারল তখনই প্রায় চেঁচিয়ে উঠল, আমারে জুতোর বাড়ি দিলি? আজকে তো তোরে আমি ছাড়ুম না। রিক্সা থেকে নেমে ওই রিক্সাওয়ালা রিদিতার হাত ধরতে আসায় রিদিতা প্রথমে এক ল্যাং মারল, তারপর হাতে কামড় দিয়ে পুনরায় দৌড় দিল। রিক্সাওয়ালা এবার ক্ষিপ্র গতিতে ছুটছে রিদিতার পেছন পেছন। অনেকটা সামনে এগিয়ে গিয়ে হঠাৎ করে রিদিতা থেমে গেল। এ কি, জায়ানের গাড়ি এখানে কেন? জায়ান তবে এখনো যায়নি? রিদিতা গাড়িতে উকি দিল, কিন্তু জায়ানকে দেখতে পেল না। এই লোক গেল তবে কোথায়? এর মধ্যেই রিক্সাওয়ালার চিৎকারের শব্দ শোনা গেল। রিদিতা পেছন ফিরে তাকিয়ে দেখলো রিক্সাওয়ালা হাত জোর করে জায়ানকে কি যেন বলছে। ও মা, এই লোক গাড়ি থেকে আবার বের হলো কখন? রিদিতা খানিকটা সামনে এগিয়ে গেল কি হচ্ছে শোনার জন্য। মামা এমন কইরেন না, বাড়িতে কেমনে যামু? ইজ্জত লুইটেন না আমার। আপনি তো বেডা মানুষ, বেডা হইয়া বেডার দিকে হাত বাড়ান। নাউজুবিল্লাহ। জায়ান রিক্সাওয়ালার শার্টের দুই পাশে দুই হাতে চেপে ধরলো, তারপর এক টানে শরীরে লেপ্টে থাকা শার্ট খুলে ফেললো। অতঃপর সেটা ছুঁড়ে ফেললো রাস্তাতে। রিক্সাওয়ালা কিছু বোঝার আগেই লুঙ্গির গিটে হাত গেল জায়ানের। রিদিতা এক চিৎকার দিয়ে চোখ ঢেকে পেছনে ফিরে গেল। ওইদিকে রিক্সাওয়ালা চিৎকার থেমে নেই। মামা লুঙ্গিটা দিয়া দেন, ল্যাংটা কেমনে যামো রাস্তা দিয়া রিক্সা চালাইয়া? কথাটা অন্যের ক্ষেত্রেও ভাবা উচিত ছিল, আর আমি প্রথমেই একবার ওয়ার্নিং দিয়েছিলাম, সেটা বোঝার মতো ঘিলু থাকার দরকার ছিল। প্রথমবার কিছুই করিনি, বারে বারে তো ছাড়বো না। মাপ কইরা দেন মামা, আমি আপনার বড় হমু। আমি তো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আমার একটা ইজ্জত আছে। বুড়া মানুষ? বুড়ো হয়েও তো জ্বালা কমে না। মেয়েদের পিছু নেওয়ার সময় মনে থাকে না বয়সের কথা? এখন নিজের দিকে কেউ হাত বাড়ানোর বয়সের দোহায় চলে আসলো। আর হইব না কখনো মামা, লুঙ্গিটা দেন। এবারের মতো মাপ করেন, কইলে নাক খত দিমু, তবুও লুঙ্গিটা দেন। যার সাথে অন্যায় করতে গিয়েছিলে তার কাছে মাপ চান। রিক্সাওয়ালা রিদিতার পা ধরে বসলো। মামা মাপ কইরা দেন, আর এমন ভুল করব না। রিদিতা চিৎকার দিয়ে উঠল, দুই হাতে চোখ ধরে রাখা অবস্থাতেই দ্রুত পিছিয়ে গেল। বলল, আপনি আমার পা ছাড়ুন আর সামনে থেকে দয়া করে সরুন। না, আমাকে মাপ না করলে আমি লুঙ্গি পামু না, বাড়িতে যাবো কেমনে? আরে লুঙ্গি পরে এরপর আমার সামনে আসেন। আপনি বুঝতে পারছেন না আমি যে চোখ খুলতে লজ্জা পাচ্ছি? রিক্সাওয়ালা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই মামা লুঙ্গি দিতাছে না, পড়তাম কেমনে? রিদিতা এবার বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, মিস্টার মাহমুদ, ওনার লুঙ্গি দিয়ে দিন প্লিজ। রিক্সাওয়ালা অবশেষে তার লুঙ্গি উদ্ধার করতে পারল, আর একেবারের জন্য এদিক ওদিক না তাকিয়ে কোনো মতে লুঙ্গি পরে রিক্সা নিয়ে চলে গেছে বহুদূর, অত্যন্ত জায়ানের নাগালের বাইরে। রিদিতা এখনো চোখ ধরে রেখেছে, হাত নামায়নি। জায়ান গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট দিল, সেই শব্দ কানে যাওয়ায় রিদিতা হাত নামালো। আশেপাশে তাকিয়ে বুঝলো রিক্সাওয়ালা চলে গিয়েছে। রিদিতা আবারও হাঁটা দিল, তখনই শুনতে পেল, রাস্তায় রাস্তায় কারোর বডিগার্ড হওয়ার ঠেকা আমার পড়েনি। কেউ লিফট চাইলে বাসা অবধি দয়া করে লিফট দিতে পারি। রিদিতার ইচ্ছে হলো জায়ানকে দুটো কথা শুনিয়ে দিতে, তবে আগে গাড়িতে বসতে হবে। এতে তার নিজেরই স্বার্থ জড়িয়ে আছে। তাই রিদিতা জায়ানের কথা শুনে গাড়িতে গিয়ে বসলো। এরপর কিছুক্ষণ নীরব থাকার পর বলল, মিস্টার মাহমুদ, আপনি একজন নির্দয় ব্যক্তি। জায়ান গাড়ি থেকে নামলো, সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে রিদিতার পাশের দরজা খুলল। রিদিতার হাতের কবজি ধরে টেনে রাস্তায় নিয়ে ছুঁড়ে ফেললো।
এরপর গাড়িতে বসে সিট বেল্ট না বেঁধে গাড়ি স্টার্ট দিল। প্রায় সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হৃদিতা, এই এই মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, এমন নির্দয় ব্যক্তির মতো ব্যবহার করছেন কেন? শিষ্ট মানুষেরা কখন এমন করে? জায়ান ভ্রু কোঁচকালো। নিজে নির্দয় বলে এখন নিজেই বলছেন নির্দয় ব্যক্তির মতো ব্যবহার করছে কেন? অদ্ভুত এই মেয়ে। জায়ান গাড়ির সামনে আগালো না, তবে এখনও গাড়ি স্টার্টে আছে। হৃদিতা কিছুক্ষণ হাবাগোবার মতো আগের অবস্থানে বসে থাকলো। জায়ান বিরক্ত হলো, বিড়বিড় করে বলল, ব্রেনলেস, ডাজ নট হ্যাভ এ মিনিমাম সেন্স অফ হিউমার। হৃদিতা এখনও জায়ানের ইশারা বুঝতে পারল না, তাই ঘন ঘন চোখের পলক ফেলতে ফেলতে জায়ানের দিকে তাকিয়ে রইল। জায়ানের রাগ এবার সীমা ছাড়ালো। গাড়ি চালিয়ে অল্প একটু সামনে নিল। তখনও হৃদিতা প্রায় লাফিয়ে উঠে গাড়িতে গিয়ে বসে পড়ল। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল, মিস্টার মাহমুদ, আপনি নিতান্তই বর্বর। জায়ান স্টিয়ারিং হুইল ছেড়ে হৃদিতার বাহু চেপে ধরল। সেদিনের ব্যথা মনে হয় যে এখনও তাজা আছে। তার উপরে আজকে একই জায়গায় ব্যথা পাওয়ায় এবার হৃদিতা ব্যথার চোটে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। জায়ান থতমত খেয়ে কয়েক মুহূর্ত হৃদিতার মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কাঁদলে তার বিরক্ত লাগে, তবে এখন কেন যেন হাসি পাচ্ছে। কিন্তু হাসল না জায়ান, নিজের হাসির উপরে নিয়ন্ত্রণ রেখে হৃদিতাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে হৃদিতা বলল, এমন বর্বরদের মতো আচরণ করছেন কেন? ভালো মানুষেরা কখনো এমন করে না। হৃদিতার বারংবার এমন দ্বিমুখী কথা এবার জায়ান বিরক্ত হলো। এই মেয়ের সাথে কথা না বলে নিজের কাজ করা ভালো। সেই জন্য জায়ান পুনরায় গাড়ি চালানোতে মনোযোগ দিল। হৃদিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, কিন্তু তার মুখটা নিষ্পিস করছে জায়ানকে আচ্ছা করে আরও কিছু কথা শুনিয়ে দেওয়ার জন্য। ব্যথার জায়গায় কিনা আবারও ব্যথা দিল। হৃদিতা মেরুদণ্ড সোজা করে বসলো। এরপর মুখ টান টান রেখে বেশ গাম্ভীর্য নিয়ে বলল, মিস্টার মাহমুদ, আপনি একটা অসভ্য মান। হৃদিতা কথা শেষ করতে পারল না, তার আগেই হৃদিতার শাড়ির আঁচল বাম হাতের মুঠোয় নিল জায়ান। নাও ডিফাইন মি, হু আই অ্যাম, হোয়াট ওয়ার ইউ সেইং? অসভ্য, রাইট? হৃদিতা ঢোক গিলল। একজন চন্দ্রাহতকে খেপানোর প্রয়োজন আছে কি? নেই নেই, এমনিতেই আপাতত ঠেকায় পড়ে সাহায্য নিতে হয়েছে। এখন চুপ থাকাটাই নিরাপদ। খ্যাপাকে আর না খেপানোই ভালো। হৃদিতা আরও একটা ঢোক গিলল। এরপর বলল, আসলে বলছিলাম যে আপনি কি জানেন আপনি যে একজন অসভ্য মানুষ নন? হ্যাঁ জানি, কারণ অসভ্য মানুষটা তুমি। দেখুন, সারা রাস্তা অনেককে দেখিয়ে এসেছো, আর কত দেখাবে? তাছাড়া তোমাকে দেখার কোনো রুচি নেই আমার। হৃদিতার কান দিয়ে গরম ধোঁয়া ছুটছে। এই লোক কি কথার কি অর্থ নিয়ে দাঁড়ালো? আবারও অপমান। হৃদিতা তবুও কিছু বলল না, আর চুপচাপ করেই বসে রইল। কারণ এখন কিছু বলে আর কোনো লাভ তো হবেই না, উল্টো সে অপমানিত হবে। হৃদিতা চুপ থাকায় জায়ানও চুপ রইল। এরই মাঝে কেবল একবার কথা হয়েছে তাদের মাঝে। হৃদিতা বাড়িতে যাওয়ার রাস্তা বলে দিয়েছে কেবল। জায়ান কিছু সময় বাদে খানিকটা আর চোখে হৃদিতার দিকে তাকালো একবার। এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি, কিন্তু এখন করছে। মনে হচ্ছে মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অবশ্যই বাহ্যিক পরিবর্তন সেটা। শেষবার যখন মেয়েটাকে দেখেছিল তখন তো এরকম পরিবর্তন দেখেনি। তবে এখন এই পরিবর্তন আসলো কি করে? মোটা দাগে বলতে গেলে মেয়েটাকে দেখতে সুশ্রী লাগছে জায়ানের কাছে। কিন্তু জায়ানের একটা কথা মাথায় আসছে না, মেয়েটা তো বলেছিল তার বাবা তাকে ত্যায্য করেছে। তবে এখন সে থাকে কোথায়? নিজেকে এই প্রশ্ন করে আবার নিজেই নিজেকে বকে দিল জায়ান। মেয়েটা যেখানে খুশি থাকুক, সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। হৃদিতার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে হৃদিতা দেখল শুদ্ধ ফোন করেছে। হৃদিতা ফোন রিসিভ করতে শুনতে পেল শুদ্ধর অস্থির কণ্ঠ। হৃদিতা, এখনো পৌঁছতে পারোনি? কোথায় তুমি? কোনো সমস্যা হয়েছে? রিল্যাক্স শুদ্ধ, আমি ঠিক আছি, চলে এসেছি বাড়ির কাছেই। আর অল্প সময় লাগবে। সত্যি বলছো তো? এতক্ষণ তো লাগার কথা না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? হৃদিতা কথাটা আপাতত চেপে গেল। এখন শুদ্ধকে চিন্তিত করে দেওয়ার কোনো মানেই হয় না। মিথ্যে করে বলল, না শুদ্ধ, কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আমি কি একটা বোকামি করলাম বলো তো? তোমার সাথে এক রিস্কায় না আসতে পারি, অন্তত তোমার পেছন পেছন আরও একটা রিস্কা দিয়ে তো আসতেই পারতাম। আমার মাথায় এই বুদ্ধিটা মাত্র এলো। হয়েছে তো শুদ্ধ, এখন তো ঠিক আছি। হৃদিতা, তুমি কোথায় আছো বলো? আমি না হয় একটা রিস্কা করে আসছি। মানে? তুমি এখনো মেসে যাওনি? ইয়ে মানে তোমার চিন্তায় আর কি, যাওয়া হয়নি আর। তার মানে তুমি এখনো পার্কেই দাঁড়িয়ে ভিজছো? হ্যাঁ, ওই আর কি। হৃদিতা কেন যেন কোথাও একটা শান্তি পেল। ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা বোধহয় একটা অপার শান্তির অনুভূতি। খানিকটা হেসে হৃদিতা বলল, তুমি কি জানো তুমি যে একটা পাগল? প্রেমে পড়লে মানুষ এমনিতেও পাগল হয়ে যায়। আমি নতুন না। আচ্ছা বুঝলাম। এবার দয়া করে আপনি মেসে যান। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে বাড়িতে পৌঁছে ফোন দিচ্ছি। রাখছি এখন। হৃদিতা হাসি মুখে ফোন কেটে ব্যাগে রাখতে না রাখতেই শুনতে পেল, এত ভালোবাসা বাসলে প্রেমিকাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার প্রয়োজন ছিল।
জায়ানের কথা শুনে রিদিতা বলল, আমাকে অনেকবার বলা হয়েছিল, আমি না করেছিলাম। আর বাকিটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমার যার সাথে সম্পর্ক সে দায়িত্বহীন না, তাই বুঝি এই অবস্থায় হাঁটতে নামিয়ে দিয়েছে রাস্তায়। মিস্টার মাহমুদ, না জেনে আন্দাজে কথা বলবেন না। শুদ্ধ আমাকে রিক্সাতে তুলে দিয়েছিল। সে কিংবা আমরা কেউই তো আর বুঝতে পারিনি যে বয়স্ক এই রিক্সা চালক এতটা নারী লোভী হবে। বর্তমানে মানুষ আর মানুষ নেই, পশুতে রূপান্তরিত হয়েছে সব। তা তুমি আর তোমার বোন দুইজনেই বুঝি বয়ফ্রেন্ড পালো? ভাষায় সভ্যতা বজায় রেখে কথা বলুন মিস্টার মাহমুদ। বয়ফ্রেন্ড পালা আবার কি? মানুষ পোষ্য প্রাণী পালে, মানুষ না। বয়ফ্রেন্ড মানে কারোর প্রিয়জন, আর কেউ কারোর প্রিয়জন পালে এমন কথা কখনো শুনেছেন? নাকি আপনি পালেন? তোমাদের দুই বোনের মতো ক্যারেক্টারলেস আমি নই। রিদিতা চিৎকার করে বলল, মিস্টার মাহমুদ, হুশ, আওয়াজ নিচে। বয়ফ্রেন্ড নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিলে? আমি বিয়ে ভাঙার কথা বলায় তো নাটক তামাশা কম করলে না। একেবারে আমাকে নিয়ে নাকি স্বপ্ন বুনতে শুরু করেছিলে। বাহ, বয়ফ্রেন্ডের কোলে বসে ফিয়ন্সিকে নিয়ে স্বপ্ন দেখে। ছি, আপনার মুখে ভাষা এত জঘন্য। বাহ, তুমি করতে পারো, সেটাতে কিছু না, আর আমি বললেই জঘন্য হয়ে যায়। তোমার বোন বিয়ের পর যেটা করেছে তুমিও তো সেটাই করতে, আবার নিজেকে নিয়ে সাফাই গাইলে। তোমার বোনের যে বয়ফ্রেন্ড আছে সেটা নাকি তুমি জানতে না। আসলে সবটাই মিথ্যে, তুমি কাহিনী সাজাতে খুবই ভালো পারো। আমিও তোমার মিথ্যে কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। আজ তো সব সত্যি ফাঁস হয়ে গেল। তুমি আর তোমার বোন দুজনেই ঠকবাজ। মিস্টার মাহমুদ, মুখ সামলে কথা বলুন। যেটা জানেন না সেটা নিয়ে কথাও বলবেন না। আর কোনো কিছু জানারও বাকি নেই আমার, বোঝারও বাকি নেই আমার। সব কিছু জানা এবং বোঝা দুটোই হয়ে গিয়েছে। কোথাও না কোথাও হয়তো আমার একটা গিল্ট ফিলিং চলে এসেছিল সেদিন রাতে তোমার কথা শুনে, অথচ এখন নিজের বোকামের উপর নিজেই হাসি উঠছে। তুমি যে এত বড় মিথ্যাবাদী সেটা তো আর তখন বুঝতে পারিনি। এক সেকেন্ডে মানুষের জীবনে পরিবর্তন চলে আসতে পারে মিস্টার মাহমুদ। আর আপনার সাথে আমার বিয়ে ভাঙার তো মাসখানেক পার হয়ে গিয়েছে অনেক আগেই। এক সেকেন্ড আগেও আমাদের জীবনে এমন অনেক কিছুই থাকে না যেটা হয়তো এক সেকেন্ড পরে চলে আসে। সেখানে 40 দিনের মতো ব্যবধান আপনার কাছে কম লাগছে? আপনার বৈশিষ্ট্য হলো আমাকে ভুল বোঝা। আপনি আমাকে ভুল বুঝে শান্তি পান, আমাকে কষ্ট দিয়ে শান্তি পান, এটাই সত্যি। এই যে কথাগুলো বললেন, আমি ভীষণ অপমানিত বোধ করছি, কষ্টও পেয়েছি, কিন্তু এবারে আমি আর কিছু বলবো না। এর বিনিময়ে আপনাকে নিজের পক্ষ নিয়ে একটা শব্দ উচ্চারণ করব না। আপনি আমাকে নিয়ে যা খুশি ভাববার ভাবতে পারেন, আপনার মন এবং মস্তিষ্ক দুটোকেই স্বাগতম। রিদিতার বলা রাস্তা অনুযায়ী জায়ান গাড়ি চালিয়ে নিয়ে আসলো, এসে থামলো বাড়ির কাছে। রিদিতা গাড়ি থেকে নেমে চলে যেতেই নিয়েছিল, কি মনে করে 2 কদম পিছিয়ে এসে বলল, ধন্যবাদ। বলে রিদিতা আর এক মুহূর্তও দাঁড়ালো না, চোখ মুছতে মুছতে চলে গেল। জায়ান ভ্রু কোঁচকালো। মেয়েটা কি তবে এতক্ষণ কাঁদছিল? কাঁদলে কাঁদছিল, তাতে জায়ানের কিছুই যায় আসে না। নিজে নিজে কিছুক্ষণ বকবক করতে করতে হঠাৎ করে থেমে গেল জায়ান। আচ্ছা, এটা কি হচ্ছে তার সঙ্গে? রিদিতার বয়ফ্রেন্ড আছে শুনে এত হাইপার হয়ে গিয়েছিল কেন সে? এত বেশি রিয়েক্ট করার মতো তো কোনো মানে ছিল না। যেখানে একটা শব্দ না উচ্চারণ করলেও চলতো, সেখানে সে কতগুলো কথা শুনিয়ে দিল মেয়েটাকে। যেন নিজের ভেতরের রাগটা নিয়ন্ত্রণে আনতেই পারছিল না। কিন্তু এত রাগের কারণ কি? কোনো কারণই তো নেই। রিদি তার বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক, তা দিয়ে জায়ানের তো কিছু না। তবে জায়ান এত ওভার রিয়াক্ট করলো কেন? এদিকে আজাদ খন্দকার বাড়িতে এসে শুনছেন রিদিতা বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে। এতক্ষণ যাবৎ রিদিতার চিন্তায় তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন আর কিছুটা সময় অতিবাহিত হলে একটা পদক্ষেপ নেবেন। তার আগেই দেখতে পেলেন একটা গাড়ি এসে থেমেছে ওনার বাসার সামনে। রিদিতাকে গাড়ি থেকে নামতে দেখে বেশ স্বস্তি পেলেন তিনি। কিন্তু রিদিতা এই বৃষ্টির রাতে কার সাথে ছিল? যখনই উনি আরও একটু মনোযোগী হয়ে গাড়ির ভেতরে দৃষ্টি নিক্ষেপ করলেন, তখনই উনি বিস্মিত হয়ে গেলেন। জায়ান আর রিদিতা একসাথে, তাও এই অবস্থায়! না চাইতেও চিকচিক করে উঠল ওনার চোখ দুটো। যেন খুবই প্রত্যাশিত কিছু একটা দেখতে পেয়েছেন তিনি। অপরদিকে জায়ান বাড়ির দিকে তাকিয়ে আরও বেশি চমকালো। রিদিতার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে এরকম একটা বাড়িতে থাকে? কিন্তু কিভাবে সম্ভব? জায়ানের কৌতূহল জাগলো। কিন্তু কৌতূহলকে দমন করেই নিল জায়ান, চলে গেল নিজের গাড়ি নিয়ে। এইদিকে বাড়িতে ঢুকে রিদিতা দেখতে পেল 3 জোড়া উৎসুক চোখ তার দিকে তাকিয়ে আছে। তার নানি, মামি এবং ভাবি। কি রে, কোথায় ছিলি তুই? আর এভাবে এই অবস্থায় ফিরলি? রিদিতা বুঝতে পারছে না তার নানির করা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে কি উত্তর দেবে। আমতা আমতা করছে কিছু বলার জন্য, কিন্তু মুখে যেমন আসছে না কিছুই। কিরে রিদি, বলছিস না যে? রিদিতার মামি এবার প্রশ্ন করলো। রিদিতা কিছু একটা বলতে মুখ খুলতে নিল, তখনই শুনতে পেল, রিদি, নিজের রুমে গিয়ে ফ্রেশ হ। নানা ভাইয়ের কথা শুনে রিদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই সময় তার নানা ভাইকে বাড়িতে দেখে রিদিতা চমকেছে বটে, সাথে করে ভয়ও পেয়েছিল কি না কি প্রশ্ন করে বসেন তাকে।
তবে কিছুই না বলে উল্টো রুমে যেতে বললেন। কাল বিলম্ব না করে রিদিতা চলে গেল নিজের রুমে। অপরদিকে রিদিতার নানি বললেন, মেয়েটা কোথায় ছিল জানতে চাইলাম, তুমি চলে যেতে বললে কেন? জানার প্রয়োজন নেই আপাতত, সময় হলে সব জানতে পারবে। শাওন, আমার মনে হয় রিদিতার শুদ্ধর ব্যাপারটা আরও বেশি গাঢ় হচ্ছে দিনকে দিন। এতদিন কেবল হৃদিতার পক্ষ থেকে সম্মতি আছে বলে জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে শুদ্ধ সম্পর্কে জড়াতে ইচ্ছুক। কেন, কি এমন দেখলে? আরে আজকে দেখলাম শুদ্ধ একটা পার্সেল পাঠিয়েছে হৃদিতার জন্য, এই তো বিকেলের দিকে। তখন আমি সেসব দেখেও চুপ করেছিলাম। তাছাড়া পার্সেলে কি ছিল আমিও জানতাম না। একটু পরে দেখি হৃদিতা শাড়ি পরে একেবারে সেজেগুজে পরিপাটি হয়ে বের হচ্ছে। এই শাড়িটা অবশ্য হৃদিতার না, কারণ হৃদিতার জন্য শপিং তো আমিই করেছি। আমি জানি তার কি আছে না আছে। শুধু শাড়ি না, আমার মনে হচ্ছে দিদিদার চুড়ি, গাজরা, কানের দুল সবই শুদ্ধর দেওয়া। পার্সেলে এগুলো ছিল। তো শুদ্ধ বিনা কোনো কারণে এসব কেন দেবে রিদিতাকে? আর রিদিতাও বা শুদ্ধ দেওয়া জিনিস পরে কেন যাবে? এবার দুয়ে দুয়ে চারের মিল পেয়েছো তো। রিদ্ধি বড্ড বোকার মতো কাজ করছে। কেন বুঝতে পারছে না শুদ্ধ ওর জন্য না? আরে বাবা, রিদিতার তো দোষ দিয়ে লাভ নেই। ওর পরিবারের যেরকম ব্যাকগ্রাউন্ড, তাতে তো শুদ্ধ আর একেবারে ফেলনা নয়। শাকিল মির্জার মেয়ে হিসেবে শুদ্ধ রিদিতার জীবনসঙ্গী হতেই পারে, কিন্তু আজাদ খন্দকারের নাতনি হিসেবে কখনোই না। এখন রিদিতা হয়তো তার পরিবারের দিক ভাবছে, তার আব্বু হয়তো শুদ্ধকে নিয়ে কিছু বলবে না। আর যদি কোনো কারণে দাদু ভাই নিজের পছন্দ মতো কোনো ছেলের প্রস্তাব নিয়ে ফুপুর কাছে যায়, তখন তোমার মনে হয় ফুপু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করবে? এমনিতেই দাদু ভাইয়ের সাথে মিল হওয়ার জন্য মুখিয়ে আছে। তার উপর যদি ভালো একটা পাত্র পায়, তবে ওনারা না করবে? কখনোই না। দাদু ভাইয়ের মন রক্ষার জন্য হলেও করবে। এমনিতেই আমার মনে হচ্ছে দাদু ভাইয়ের মন গলতে শুরু করেছে ফুপু ফুপার প্রতি। হয়তো তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েও যেতে পারে। সত্যি বলছো? সেদিন দেখলাম দাদু ভাই আব্বুকে জিজ্ঞেস করছে ফুপুর খবর নেওয়ার জন্য। এবার সেটা কিসের জন্য বলেছে আমি জানি না, তবে সেটা শুনেই মনে হলো ভালো কিছু একটা ঘটতে চলেছে দুই পরিবারের মধ্যে। কিন্তু কোথাও না কোথাও আমার রিদিতার কথা ভেবে খারাপ লাগছে। মেয়েটা জীবনে প্রথমবারের মতো কাউকে ভালোবেসেছে, তাকে বুঝি পাবে না? সবটাই ভাগ্যের উপরে নির্ভর করছে পিয়ালি। তবে রিদির ভাগ্য শুদ্ধর থাকার সম্ভাবনা খুবই কম। রিদি যদি আরও কয়েকটা বছর আগে শুদ্ধর প্রেমে পড়তো তাহলে চলতো, কিন্তু এমন একটা সময়ে পড়েছে, আমি জানি না তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে। তবে তাদের একত্রিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, যদি রিদিতা ওর মায়ের মতো শুদ্ধর সাথে পালিয়ে যায় তখন? শাওন চোখ বড় বড় করে ফেলল। এসব কি বলছোটা কি তুমি? কেন হতে পারে না? রিদিতা তো শুনেছে তার মা তার বাবাকে পাওয়ার জন্য কি করেছে। তো সে যদি শুদ্ধর সাথে পালিয়েও যায়, তবে অবাক হওয়ার তো কিছু দেখছি না। আজাদ খন্দকার একই ভুল বারবার করে না পিয়ালি, আর করবেও না। মানে? ফুপু কি করেছে সেটা দাদুভাই মাথায় রেখে যা করার করবে, কিন্তু একটা জিনিস বুঝলাম না, কি? আজকে রীতি এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ফিরেছে, তাও এরকম সাজুগুজু করা অবস্থায়। তবুও দাদুভাই কিছু বললো না কেন ওকে? নিজে তো বললোই না, উল্টো নানিকেও কিছু জিজ্ঞেস করতে দিল না। হ্যাঁ, এমনটাই তো আমি দেখলাম। আমি নিজে সেখানে ছিলাম। এই হিসেবটাই তো আমি মেলাতে পারছি না। দাদুভাই কি অন্য কিছু প্ল্যান করছে? মাথায় আসছে না। সময় চলছে সময়ের মতো, আর সেই সময়ের সাথে পাল্লা দিয়ে রিদিতা এবং শুদ্ধর প্রেমের রং যেন আরও গাঢ় হয়ে উঠেছে। এর মধ্যে নিহাল এবং রুবাইদার বিয়ে ঠিক হয়েছে। রুবাইদা ঠিক করেছে আপাতত তার পরিবারকে কিছু জানাবে না, বিয়ে হওয়ার পর জানাবে। নিহাল যদিও বলেছিল রুবাইদার পরিবারকে জানাতে, কিন্তু রুবাইদার মনে একটাই ভয়, যদি কোনো কারণে রাগ করে তার আব্বু এই বিয়ে ভেঙে দেয়। সেই ভয়ে রুবাইদা কোনো রিস্ক নিতে চায়নি। এত কিছু করলে সে নিহালকে পাওয়ার জন্য, এখন শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবতে দিতে পারে না। রুবাইদা চলে যাবে কয়েকদিনের মধ্যেই, সেটা ভেবে রিদিতার বেশ খারাপই লাগছে। একসাথে ছিল দুই বোন, রুবাইদাকে পাশে পেয়ে রিদিতার সময় ভালোই কেটেছিল এই কয়েকটা দিন। অপরদিকে জায়ানের সাথে পার্টনার হিসেবে যেই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল রিদিতার মামা এবং শাওন, সেটা সফলভাবে শেষ হয়েছে। জায়ানের উপর সকলে সন্তুষ্ট, অসন্তুষ্টির কোনো জায়গায় রাখেনি সে। এই প্রজেক্ট সাকসেসফুল করার জন্য পার্টনার হিসেবে তার মামা এবং শাওন মিলে যতটা না অবদান রেখেছে, তার থেকে বেশি অবদান জায়ানের একার। এইসব কথায় কানে গিয়েছে আজাদ খন্দকারের। রিদিতা সকালের নাস্তা সেরে নিজের রুমে চলে যেতেই নিচ্ছিল, এরই মধ্যে ডাক পড়ল তার নানা ভাইয়ের থেকে। রিদি, এখানে আয় তো একটু। রিদিতা কিছুটা ভয় এবং কিছুটা কৌতূহল নিয়ে তার নানা ভাইয়ের কাছে গেল, কারণ আজাদ খন্দকার কখনো রিদিতার প্রতি নিজের স্নেহ সরাসরি প্রকাশ করেনি। রিদিতা জানে তার নানা ভাই তাকে ভালোবাসে, তবে সেই ভালোবাসা কখনো অনুভব করতে পারেনি সে। কিন্তু এই যে একটু আগেই তাকে ডেকে উঠল, এই ডাকটা কেমন যেন স্নেহ মেশানো ছিল। রিদিতার কৌতূহল হলো এই কারণেই, সবসময় গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলা নানা ভাই হঠাৎ এত দরদি কণ্ঠে ডেকে উঠল কেন? নানা ভাই, কিছু বলবে?
বস আমার পাশে। রিদিতা গুটিসুটি হয়ে আজাদ খন্দকারের পাশে গিয়ে বসলো। আজাদ খন্দকার হেসে বললেন, কাছে আয়। নানা ভাইকে ভয় করে নাকি তোর? রিদিতা ক্ষীণ শব্দে বলল, একটু আধটু। কেন, ভয়ের মতো কি করেছি আমি? তুমি তো কখনো আমাকে ভালোবাসে কাছে রাখোনি, একটুও জড়িয়ে ধরোনি, প্রয়োজন ছাড়া কথাও বলনি, যতটাই বলো সেটা গম্ভীর কণ্ঠে। নানা ভাইয়ের প্রতি খুব অভিমান জন্মে আছে মনে হচ্ছে মনের ভেতর। রিদিতা চুপ করে বসে থাকলো, মনের ভেতর কান্নাগুলো দলা পাকাচ্ছে। এমনিতে রিদিতা অল্পতেই কেঁদে দেয়, আর এখানে তো আবেগের প্রশ্ন আসছে বলে কথা। জড়িয়ে ধরবি নানা ভাইকে? রিদিতা যেন হুমড়ি খেয়ে পড়লো আজাদ খন্দকারের উপরে। নীরবে অশ্রু বিসর্জন করে ভিজিয়ে দিতে লাগলো আজাদ খন্দকারের শার্টের উপরের অংশ। কাঁদছিস কেন রে বোকা মেয়ে? তুমি কখনো আমাকে ভালোবাসোনি কেন নানা ভাই? তোর মনে হয় আমি তোকে ভালোবাসি না? না, বাসো, কিন্তু সেরকম ভালোবাসো না। কীরকম ভালোবাসা? যেমনটা ভাইয়াকে বাসো তেমনটা। তুমি ছোটবেলা থেকে আমার সাথে ভালোবাসা প্রকাশে কঞ্জুসগিরি দেখিয়েছো। ভাইয়াকে তো ভালোবাসতে কিপটেমি করনি, তবে আমার বেলায় কেন এমন? তোমার সমস্যা আম্মুর সাথে, তোমার সমস্যা আব্বুর সাথে, কিন্তু আমি কি দোষ করেছি? আমাকে দূরে সরিয়ে রেখেছো সব সময় কেন বলো? ভুল হয়ে গিয়েছে। না, ভুল হয়নি, ইচ্ছে করে তুমি এমনটা করতে আমার সাথে। ভাইয়ার বিয়ে হলো অথচ আমাকে একটাবার কেউ জানালো না। শাওন ভাইয়া বলেছে এর কারণ ছিল তুমি মানা করেছিলে। কেন নানা ভাই? আমি কি এতটাই খারাপ যে ভাইয়ার বিয়েতে আমার আসতেও মানা ছিল? আর কোনো অভিযোগ আছে? তুমি আমার জীবনে অভিযোগ হয়ে আছো। কখনো পারবে আমার সেই ছোটবেলা ফিরিয়ে দিতে? সেই ছোটবেলা যেখানে আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আম্মুর সাথে তো রাগ নানিরও ছিল, কই নানিকে তো কখনো দেখলাম না আমাকে কম ভালোবাসতে। তবে তুমি কেন আমার সাথে এমন করতে? বড়রা ক্ষমা চাইতে পারে না, তবুও বলবো তোর এই নানা ভাইকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? না, তুমি খুব পচা, খুব। তাহলে এই পচা বুড়োর বুকে মাথা রেখে কাঁদছিস কেন? ভালোবাসি যে তাই। আমি কি তোমার মতো নিষ্ঠুর নাকি? আমি ভালোবাসতে যেমন জানি তেমনি ভালোবাসা প্রকাশ ঘটাতেও জানি। আমি জানি না, তাই না? একটুও না। ও হ্যাঁ জানো, তবে আমার ক্ষেত্রে না। তোর জন্মদিন কবে রে? রিদিতা আজাদ খন্দকারের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করলো। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? ও আচ্ছা, বুঝলাম, দামি ড্রেস কিনে দেবে, পারলে হিরে মুক্ত সোনা দানা যা আছে দিয়ে ভরিয়ে দেবে, আর নয়তো একটা গাড়ি গিফট করবে, তাই তো? লাগবে না আমার এসব। খুব বুঝিস মনে হচ্ছে। অনেক। বেশ, তবে তোর জন্মদিন কবে সেটা বলা লাগবে না, আমি জেনে নেব কোনোভাবে। আর হ্যাঁ, তোকে আমি আসলেই গিফট দেবো, তবে কি গিফট দেবো সেটা না হয় জন্মদিনের দিনই দেখিস। রহস্য তৈরি করছো কেন? সারপ্রাইজ রাখলাম, রহস্যের গন্ধ পেলি কোথায়? আর সারপ্রাইজ তো বলতে হয় না, যখন দেব তখন তো দেখতেই পাবি। যাকগে, তোর বয়স এখন কত চলছে রে? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানো না? তবে তোমাকে কিছু হিন্টস দিয়ে রাখি, এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাহ, ধরে নিলাম তোর বয়স 24 না হয়। বেশ বড় হয়ে গিয়েছিস। তাহলে তো আমার রীতির জন্য একটা রাজপুত্রের ব্যবস্থা করতে হয়। আমি কোন দিকে রাজকুমারী যে আমার জন্য রাজপুত্র আনবে? খন্দকারের একমাত্র কন্যা সন্তান তুই। আমি তো বলবো আমার কন্যা সম্পদ। তাছাড়া মাশাল্লাহ, আমার নাতনি কি কম সুন্দরী নাকি? এত কিছু থাকতে সে আবার রাজকুমারী না হয়ে থাকে কিভাবে? এসব রাজা রানীর গল্প তোমার মুখে ছোটবেলায় শুনতে ভালো লাগতো। আফসোস তখন তুমি বলনি, আর এখন শুনতেও ভালো লাগছে না। তোর মনে হয় আমি গল্প বলছি? তা নয় তো কি, এখন নিশ্চয়ই বলবে রাজপুত্র ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসবে। দারুণ হবে কিন্তু ব্যাপারটা, তাই না? নানা ভাই, এত ভালো জোকস শুনে আমার হাসি পাচ্ছে না। এটা জোকস? আমার কাছে এর থেকে বেশি কিছু লাগছে না। এদিকে আয়, বুকে মাথা রাখ, তোকে আরও কিছু বলি। রাজা রানী নিয়ে না প্লিজ। আরে আয় না। রিদিতা আবারও মাথা রাখলো তার নানা ভাইয়ের বুকে। বলো, তুই পালকিতে চড়ে বিয়ের আসরে উঠবি কি? মুড নষ্ট করছিস কেন, বল না করবি? শোনো নানা ভাই, তোমার এসব দিবা স্বপ্ন দেখা বাদ দাও। আমি কোনো পালকি ফালকিতে উঠছি না। আর না তো তোমার কোনো রাজপুত্র নাকি কোটাল পুত্র সেও ঘোড়ায় চড়ে আসবে না। দেখা যাবে আমি পালকি থেকে চিত হয়ে পড়েছি, আর তোমার রাজপুত্র ঘোড়া থেকে উপর হয়ে পড়েছে। দেবো গাল টেনে এক চর। বালাই ষাট, কোটাল পুত্র কেন তোর জন্য আনবো আমি? আমাকে কি তোর ছাগল মনে হয়? আর তাছাড়া তোর কি মনে হচ্ছে আমার সেই রাজপুত্র হ্যাংলা রোগা কেউ হবে যে ঘোড়া থেকে উপর হয়ে পড়বে? না, তা কেন হবে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তো রূপকথা জগতে ঢুকে সেখান থেকে রাজপুত্রকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। আসলে রাজপুত্র আসবে দেখিস। আমি আমার কন্যা সম্পদকে অপাত্রে তো দান করতে পারি না, জহরির মতো হিরে খুঁজে বের করব। কল্পনায় আনতে পারিস তো রাজপুত্র কেমন হবে? রীতি তার চোখ বন্ধ করলো, তার মানসপটে ভেসে উঠল কেবল একটাই মুখ। স্নিগ্ধ সেই মুখ, সজীব সেই প্রাণ, শুদ্ধ সেই নাম। চোখ বন্ধ রাখা অবস্থায় রিদিতার মুখে হাসি ফুটে উঠল। মুখ রক্তিম হয়ে উঠল। এক অজানা লজ্জায় মনে মনে ভাবল রিদিতা, জন্মদিনের দিনে সে জন্মদিনের উপহার চেয়ে নেবে তার নানা ভাইয়ের থেকে। শুদ্ধকে চেয়ে নেবে সে। হ্যাঁ,
এটাই হবে তার জন্মদিনের সর্বশ্রেষ্ঠ উপহার। তারপর বল, সংসার জীবন কেমন কাটছে? মোটামুটি। মোটামুটি কেন? নিহালের পরিবার তো তোকে মেনে নিয়েছে না? হ্যাঁ, মেনে নিতে বাধ্য হয়েছে আর কি। ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে ঘরে তুলেছে বউ করে। এই পর্যন্তই। কেন, তোর সাথে কি ভালো ব্যবহার করে না? ওই যে তাদের ছেলের পিছুটান, নিহালের কথা ভেবে আমার সাথে দুটো কথা বলে এই যা। সেটাও প্রয়োজন পড়লে, কিন্তু আমাকে মন থেকে যে মানতে পারিনি সেটা আমি বুঝি। নিহালকে বলেছি সেসব? না, কি দরকার এসব ওর কানে দিয়ে অশান্তি সৃষ্টি করার। চলতে থাকুক না হয় এভাবেই। আমার কপালেই হয়তো স্বাভাবিক একটা বিয়ে ছিল না। আজকে যদি আগে একবার আমার বিয়ে না হতো, তবে এরকম বাজে একটা পরিস্থিতি তৈরি হতো না যে রিসেপশন থেকে পালিয়ে আসতে হয়। আর এমনটা না হলে নিহালের পরিবারও আমাকে নিয়ে কোনো আপত্তি থাকতো না। আমি নিহালকে বিয়ে করতে তো পেরেছি, কিন্তু আদৌ কখনো শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাবো কিনা জানা নেই। হয়তো এটাই আমার ভাগ্য। নিহালের সাপোর্ট তো পাস সব সময়, তাই না? সেটুকু পাচ্ছি বলেই তো টিকে আছি আপু। নয়তো আমার শ্বশুর শাশুড়ির যা মুখ ভার করে কথা বলার নমুনা, আমি তো শ্বশুরবাড়িতে থাকতেই পারতাম না। নিহাল আমাকে যথেষ্ট ভালোবাসে আপু। ছেলেরা নাকি অনেক সময় বিয়ের পরে বদলে যায়। প্রেমিক থেকে যখন স্বামী হয়ে যায় তখন নাকি তাদের আর সেই যত্নটা থাকে না স্ত্রীর প্রতি। কিন্তু আমার মনে হয় এই ধারণা ভুল। অন্তত নিহালের ক্ষেত্রে তো অবশ্যই। ছেলেটা আগে আমাকে যতটা ভালোবাসতো, যতটা কেয়ার নিত, এখনও ঠিক ততটাই করে। আগে যতটা পাগল ছিল আমার জন্য, এখনও ঠিক ততটাই আছে। এই জন্য হয়তো এত কিছুর পরেও বিয়েটা করে আমি সুখী। অনেকগুলো দিন একসাথে থাকলে তো একটা পোষ্য প্রাণীর প্রতিও আমাদের মায়া পড়ে যায়। আর সেদিকে তুই তো একটা মানুষ, প্রথম প্রথম তো তাই এমনটা লাগছে। যত দিন যাবে দেখবি তোর শ্বশুর শাশুড়ি তোর প্রতি মায়া একটু একটু করে বাড়তে থাকবে। আর সেই মায়া থেকেই একসময় ভালোবাসার জন্ম নেবে। আর যখন ভালোবাসার জন্ম নেবে তখন আর তোর সাথে মুখ ভার করে কথা বলবে না। দেখবি মন থেকে মিশবে তোর সাথে। তোর কথাটা যেন সত্যি হয় আপু। এমনটা হলে তো বোধহয় এই জীবনে আমার আর কিছুই চাওয়ার থাকবে না। আচ্ছা শোন না, আমার জন্মদিন 3 দিন বাদে। নানা ভাই খুব বড় করে দিনটা সেলিব্রেট করতে যাচ্ছে। ইতিমধ্যেই পুরো 3 তলা বাড়িটা সাজানো শুরু হয়ে গিয়েছে। আমার প্রথমে মনে হয়েছিল বোধহয় কারোর বিয়ে হবে, মানে এতটা সুন্দর করে সাজাচ্ছে সব কিছু। অনেক মানুষ থাকবে সেখানে, এর মধ্যে আমি কিন্তু তোকেও চাই। তুই নিহালকে নিয়ে চলে আসবি। এত মানুষের মধ্যে যদি আমার নিজের মানুষই না থাকে, তাহলে হবে কেমন করে?